হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স। ওয়েলকাম টু নলেজ 710। আশা করছি সকলে ভালো আছেন। সো আমরা আজকে একটি এডিটোরিয়াল নিয়েছি সম্পাদকীয় প্রথম আলো থেকে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার জন্য। সো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো এডিটোরিয়ালটি অনুবাদ করব এবং এখানে যে নতুন নতুন ওয়ার্ডস, ফ্রেজ এবং ইডিয়মস রয়েছে সেগুলো শেখার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। সো এই ধরনের ক্লাসগুলো বেশি উপকারী হবে যারা চাকরির পরীক্ষার্থী আছেন এবং বিসিএসের পরীক্ষা যারা দেবেন তাদের জন্য খুবই কার্যকরী হবে। সো প্রথমে আমাদের যে হেডলাইন সেটা হচ্ছে কিছু আইনি প্রক্রিয়া শেষে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। প্রথমে বলে নিই যে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষণীয়। প্রথমত যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে যে ইংরেজি ভাষার মধ্যে আমরা যত প্রকার বাক্যই পাই না কেন, বাক্যটি যত বড়ই হোক না কেন, বাক্যের একটি কোর স্ট্রাকচার থাকে, ছোট্ট একটা স্ট্রাকচার থাকে, যেটা হয় সাবজেক্ট, ট্রান্সিটিভ ভার্ব, অবজেক্ট, অথবা সাবজেক্ট ইনট্রান্সিটিভ ভার্ব, অথবা সাবজেক্ট লিঙ্কিং ভার্ব এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই তিনটি স্ট্রাকচারের উপর ভিত্তি করেই ইংরেজি ভাষার যত প্রকার লেখা আছে লেখা হয়। এখন এই ছোট্ট স্ট্রাকচারে যদি হয় তাহলে বাক্য এত বড় হওয়ার কারণ হচ্ছে এই সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং যে অবজেক্ট থাকে, এই প্রত্যেকটির জন্য আলাদা আলাদা মডিফায়ার বাক্যে যুক্ত করা হয়। সেগুলো বাক্যের আগে যুক্ত করা হয়, সাবজেক্টের আগে, সাবজেক্টের পরে, সাবজেক্ট থেকে অনেক দূরে, ভার্বের আগে, ভার্বের পরে, বাক্যের শেষে, মানে বিভিন্ন জায়গায় এগুলো যুক্ত করা হয়। সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যে সাবজেক্টের মডিফায়ার কোথায় আসতে পারে, ভার্বের মডিফায়ার কোথায় আসতে পারে, কীভাবে যুক্ত করতে হয়, এবং অবজেক্টের মডিফায়ার কোথায় কীভাবে আসতে পারে, কোথায় যুক্ত করতে হয়, সেগুলো আমাদের জানতে হবে। এই বিষয়টি জানতে পারলে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা খুবই সহজ হয়ে যাবে। এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে বাংলা অনুবাদ করার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম সাবজেক্ট এবং ভার্বকে খুঁজে বের করতে হবে। এবং এক্ষেত্রে সাবজেক্ট যেভাবে আমরা খুঁজে পেতে পারি সেটা হচ্ছে যে যখন কোনো শব্দের শেষে কোনো বিভক্তি না থাকে, একার বিভক্তি বা র বিভক্তি না থাকে, সেটাই সাধারণত 95% টাইম সাবজেক্ট হয় এবং ভার্বটা তো দেখলেই বোঝা যায়। এই তো, আর বাকি অংশগুলো কী হবে, আমাদের বাক্যের মডিফায়ার হবে। আশা করি বুঝতে পেরেছেন। সো সেই ভিত্তিতে আমরা এখানে অনুবাদ করা শুরু করব। দেখুন, কিছু আইনি প্রক্রিয়া শেষে, এখন এই যে একটি ফ্রেজ তৈরি হলো, এখানে কিছু আইনি প্রক্রিয়া শেষে, এটা কিন্তু একটা ফ্রেজ চলে গেল যার শেষে একটা একার বিভক্তি আছে। এই কারণে এটা কি হবে না, আমাদের সাবজেক্ট হবে না। তারপর বলা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। দেখুন, এখানেও কিন্তু একটি একার বিভক্তি আছে, কিন্তু ওই যে বলেছিলাম যে 95% টাইম কোনো একার বিভক্তি থাকে না, কিন্তু 5% সময়ে থাকে। আর এটা আমাদেরকে দেখে বুঝে নিতে হয়। দেখুন, শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। এখানে শেখ হাসিনা কিছু করবে না, বরং শেখ হাসিনাকেই চাওয়া হবে। শেখ হাসিনা চাইবে না, শেখ হাসিনাকেই চাওয়া হবে। এই সেন্স থেকেই বোঝা যাচ্ছে যে এটা একটা প্যাসিভ ফর্ম। ঠিক আছে? সো তাহলে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে, যেহেতু প্যাসিভ ফর্ম এবং শেখ হাসিনাকে চাওয়া হবে, এই শেখ হাসিনা বাক্যে আমাদের সাবজেক্ট। সো আমরা লিখতে পারি প্রথমে যে শেখ হাসিনা, খুবই সিম্পল, শেখ হাসিনা। এখন শেখ হাসিনাকে চাওয়া হবে, এটার যে ফর্মটা মূলত হচ্ছে কি, উইল বি সট, সিক থেকে সট। ঠিক আছে? সিক মানে চাওয়া, SOUGHT, উইল বি সট। কারণ কিন্তু হেডলাইনের ক্ষেত্রে আমরা জানি যে উইল শব্দটি ব্যবহৃত হয় না এবং বি ভার্বগুলো ব্যবহৃত হয় না, এবং ফিউচার কোনো ইভেন্ট বর্ণনা করার জন্য হেডলাইনে টু ব্যবহার করা হয়, টু বি প্লাস V3 ব্যবহার করা হয়। সেই কারণে উইলের পরিবর্তে আমাদের কী ব্যবহৃত হবে, টু ব্যবহৃত হবে এখানে। তাহলে কি হলো, শেখ হাসিনা টু বি সট, শেখ হাসিনাকে চাওয়া হবে। এখন আমরা এখানে একটি বিষয় লক্ষ্য করতে পারি যে শেখ হাসিনাকে চাওয়া হবে বিষয়টি কেমন লাগছে না। মূলত শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, এখন ভারতে আছে। এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনার হস্তান্তর বা শেখ হাসিনার পুনর্সমর্পণ বা বাংলাদেশে প্রত্যর্পণ, এটাকেই চাওয়া হবে। এই কারণে আমরা বলতে পারি যে শেখ হাসিনাকে না বলতো শেখ হাসিনার হস্তান্তর বা সমর্পণ বা প্রত্যর্পণকে চাওয়া হবে। আর সেটার অর্থ হচ্ছে যে এক্সট্রাডিশন, শেখ হাসিনাজ। আমরা জানি যে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করলে সেটা র এর অর্থ দেয়। তাহলে শেখ হাসিনার কি এক্সট্রাডিশন মানে হচ্ছে হস্তান্তর, এক্সট্রাডিশন। তাহলে কি হলো যে শেখ হাসিনার এক্সট্রাডিশন টু বি সট, শেখ হাসিনার প্রত্যর্পণ বা হস্তান্তর চাওয়া হবে। দেখুন, প্রথমে কিন্তু আমি শেখ হাসিনা যুক্ত করেছিলাম, কিন্তু পরবর্তীতে অ্যাপোস্ট্রফি এস দিয়ে আরেকটি নাউন যুক্ত করলাম, যেটার কারণে এটা মডিফায়ার হলো যে শেখ হাসিনার এক্সট্রাডিশন।
তারপরে অংশ বলেছিলাম টু বি সট চাওয়া হবে। এখন কখন চাওয়া হবে, কি কোন অবস্থায় চাওয়া হবে সেটা বলা হচ্ছে যে কিছু আইনি প্রক্রিয়া শেষে। আমরা বলতে পারি যে ফলোয়িং বা আফটার। ফলোয়িং দিলে এখানে ভালো হয়, কারণ আমরা জানি যে আফটার দিয়ে শুধুই মাত্র পরে হবে সেটা বোঝায়, আর ফলোয়িং দিলে বোঝা যায় যে কোনো কিছু সম্পন্ন করার পর আমরা ফলোয়িং ব্যবহার করতে পারি। এখানে ফলোয়িং পরে, কিসের পরে? কিছু আইনি প্রক্রিয়া। কিছু আইনি প্রক্রিয়া খুবই সিম্পল একটি ফ্রেজ। সাম লিগ্যাল স্টেপস আমরা বলতে পারি, বা প্রসিজার্স বলতে পারি, স্টেপস আমরা এখানে লিখতে পারি। তাহলে দেখুন এই যে ফলোয়িং সাম লিগ্যাল স্টেপস, এটা কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করছে, এবং এটা এখানে প্রিপোজিশনাল ফ্রেজ, এটা ইউনিট ফর্মে, এবং ফাংশন ফর্মটি হচ্ছে এই ভার্বের যে চাওয়া হবে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। কারণ আমি ভার্বকে যদি প্রশ্ন করি যে শেখ হাসিনার হস্তান্তর চাওয়া হবে, কখন চাওয়া হবে, তাহলে উত্তর আসছে এই অংশটির মাধ্যমে যে ফলোয়িং সাম লিগ্যাল স্টেপস, কিছু আইনি প্রক্রিয়া শেষে। তাহলে এই অংশটি হচ্ছে আমাদের ভার্বের মডিফায়ার বা অ্যাডভার্ব। যদি আমরা এটা পূর্বে যেটি লিখেছিলাম সেটা যদি একটু দেখি আমরা, যে শেখ হাসিনাস এক্সট্রাডিশন টু বি সট ফলোয়িং সাম লিগ্যাল প্রসিজার্স। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে অনুবাদ করলে খুবই সহজ হবে আশা করি। একটি বাক্যের বিভিন্ন রকমের অনুবাদ হতে পারে, আমি শুধু একটা এবং সহজ যেটা হয় সেটাই লিখেছি, আপনারা চাইলে এগুলো রিফ্রেশ করতে পারেন। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে বলা হবে। দেখুন পুরো বাক্যটি বলার পরে আমরা প্রথমে কি করব বলেছিলাম, সাবজেক্ট এবং ভার্বকে খুঁজে বের করব। দেখুন কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, এটা কিন্তু একটা ফ্রেজ চলে গেল, যেটা একটা মানে সময় নির্দেশ করছে, এটা সাবজেক্ট হতে পারে না। তারপরে অংশ হচ্ছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে, দেখুন বাংলাদেশের একার বিভক্তি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কী করা হবে, প্রত্যর্পণের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে বলা হবে। দেখুন পূর্বের বাকি অংশ বাদ দিয়ে মূলত এখানে ধরা হচ্ছে যে ভারতকে বলা হবে, ভারতকে বলা হবে। আমরা সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেলাম যে ভারতকে বলা হবে, এখানে অবজেক্ট রয়েছে, ভারত বলবে না বরং ভারতকে বলা হবে। এই কারণে এটা প্যাসিভ আসবে, যে ভারত বা ইন্ডিয়া উইল বি টোল্ড বা ইন্ডিয়া উইল বি সেইড, ঠিক আছে। কিন্তু ভারতকে এখানে কোনো সংবাদ জানানো হবে না, মূলত ভারতকে বলা হবে অর্থ হচ্ছে ভারতকে অনুরোধ করা হবে। এই কারণে আমরা বলবো যে ইন্ডিয়া উইল বি সট, ইন্ডিয়া উইল বি রিকোয়েস্টেড, QUEST উইল বি রিকোয়েস্টেড। দেখুন ভারতকে বলা হবে, ইন্ডিয়া উইল বি রিকোয়েস্টেড, ভারতকে অনুরোধ করা হবে। এখন মাঝখানে আমরা একটি শব্দ পেয়েছি আনুষ্ঠানিকভাবে, যেটা একটা ভার্বকে মডিফাই করছে, যে রিকোয়েস্ট যে করা হবে, বলা হবে, সেটা কোনভাবে বলা হবে, তার ধরনটাকে, তার ধরনটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে। এ কারণে আমরা মাঝখানে একটি শব্দ অ্যাডভার্ব যুক্ত করব, যে ইন্ডিয়া উইল বি ফর্মালি রিকোয়েস্টেড, যে আনুষ্ঠানিকভাবে কী করা হবে, রিকোয়েস্ট করা হবে বা বলা হবে। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্বও পেয়ে গেলাম। এখন বাকি আমরা শুধু মডিফায়ারগুলো এখন যুক্ত করব, যে অনুরোধ করা হবে, কেন করা হবে, কোথায় করা হবে, কী কারণে করা হবে, কখন করা হবে, সেগুলো কিন্তু আমরা পূর্বে পাবো। যখন আনুষ্ঠানিকভাবে বলা হবে, কিসের জন্য অনুরোধ করা হবে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য অনুরোধ করা হবে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য। তাহলে আমরা বলতে পারি যে প্রত্যর্পণের অর্থ হচ্ছে এক্সট্রাডিট, প্রত্যর্পণ করা, আর নাউন হলে প্রত্যর্পণ, এক্সট্রাডিশন। আমরা ফর দ্য এক্সট্রাডিশনও বলতে পারি, অথবা টু এক্সট্রাডিট দুটো বলতে পারি। আমরা প্রথমত ফর দ্য এক্সট্রাডিশন লিখি, ফর দ্য এক্সট্রাডিশন অফ শেখ হাসিনা, এটি ক্যাপিটাল লেটার হবে যেহেতু নাম, ঠিক আছে। তাহলে কিন্তু ফর দ্য এক্সট্রাডিশন অফ শেখ হাসিনা, ভারতকে অনুরোধ করা হবে কিসের জন্য, ফর দ্য এক্সট্রাডিশন অফ শেখ হাসিনা, শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য। এখন আমরা দেখি শেখ হাসিনার সম্পর্কে অতিরিক্ত কিছু বলা হয়েছে। দেখুন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, যে কোনো শেখ হাসিনা না, তিনি হচ্ছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত। তাহলে এই অংশটি কিন্তু আমাদের এই শেখ হাসিনার মডিফায়ার। তাহলে এই মডিফায়ারগুলো আমরা কি করতে পারি, এই শেখ হাসিনার পরেও যুক্ত করতে পারি, যে আউস্টেড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এটা কিন্তু আমরা এখানে কমা দিয়ে বলতে পারি যে আউস্টেড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এটা কিন্তু আমরা কমা দিয়েও বলতে পারি, এভাবে দেওয়া যায়। আবার এই মডিফায়ারটা আমরা শুরুতে যুক্ত করতে পারি, যে ফর দ্য এক্সট্রাডিশন অফ দ্য আউস্টেড প্রাইম
মিনিস্টার অফ বাংলাদেশ, ফর দ্য আউস্টেড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, সরি এখানে দা যুক্ত হবে না, কারণ আমরা জানি যে অ্যাপোজিটিভের ক্ষেত্রে দা যুক্ত হয় না। ফর আউস্টেড এক্সট্রাডিশন অফ আউস্টেড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা। তাহলে আমাদের শেখ হাসিনা সম্পর্কে মাঝখানে যে তথ্যটুকু যুক্ত হলো সেটা হলো যে ক্ষমতাচ্যুত আউস্টেড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতকে কি করা হবে, অনুরোধ করা হবে। তাহলে অনুরোধ যে করা হবে সেটা কখন অনুরোধ করা হবে সেটা কিন্তু আবার পূর্বে বলা হচ্ছে। দেখুন তারপরের অংশ যে কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বা সম্পন্ন হওয়ার পর, এটাও একটা সময় নির্দেশ করছে, যেটা ভার্বকে মডিফাই করা হবে, যে অনুরোধ যে করা হবে সেটা কখন করা হবে, যে আফটার কমপ্লিটিং আ ফিউ লিগ্যাল স্টেপস। তাহলে খুব সহজ হয়ে গেল। প্রথমে আমরা বের করলাম যে ইন্ডিয়া উইল বি ফর্মালি রিকোয়েস্টেড, সাবজেক্ট এবং ভার্ব, ইন্ডিয়াকে অনুরোধ করা হবে কিসের জন্য, ফর দ্য এক্সট্রাডিশন অফ আউস্টেড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য। কখন করা হবে, আফটার কমপ্লিটিং আ ফিউ লিগ্যাল স্টেপস, কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর। খুবই সহজ, খুবই সহজ। আর এখানে আমরা যেটা লিখে রেখেছিলাম আমি সেটা একটু দেখি কীভাবে লিখেছিলাম, যে আফটার কমপ্লিটিং আ ফিউ লিগ্যাল প্রসিডিংস। দেখুন এই যে সময়সূচক বা স্থানসূচক যে মডিফায়ারগুলো, সেগুলো কিন্তু আগে পরে উভয় জায়গায় লেখা যেতে পারে গুরুত্বের উপর ভিত্তি করে। যদি আপনি সময়কে বেশি গুরুত্ব দেন তাহলে সেটা আগে লেখেন, যদি গুরুত্ব না দিয়ে থাকেন সেটা পরে লেখেন। অর্থাৎ যে তথ্যটিকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সেটা সবার আগে লেখা হয় সাধারণত, ঠিক আছে। এখানে আমি সময়টিকে গুরুত্ব দিয়ে আগে যুক্ত করেছি, যে আফটার কমপ্লিটিং আ ফিউ লিগ্যাল প্রসিডিংস ইন্ডিয়া উইল ফর্মালি বি রিকোয়েস্টেড টু এক্সট্রাডিট। দেখুন এক্সট্রাডিট, টু এক্সট্রাডিট দিলেও হয়, মানে প্রত্যর্পণ করা, টু এক্সট্রাডিট আউস্টেড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী বাক্যটি আমরা দেখি, আজ রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস শফিকুল আলম। দেখুন পুরো বাক্যটি বলে আমরা কি পেলাম, যে শফিকুল আলম কি করেছে, একথা জানিয়েছেন শফিকুল আলম, একথা জানিয়েছেন শফিকুল আলম। পুরো বাক্যটি পড়লে কিন্তু বোঝা যায় আসলে কোনটি সাবজেক্ট কোনটি ভার্ব, যে একথা জানিয়েছেন শফিকুল আলম। তাহলে আমরা প্রথমেই লিখে ফেলব যে শফিকুল আলম, শফিকুল আলম কি করেছে, একথা জানিয়েছেন, সেড মানে সেড বলেছেন, একথা জানিয়েছেন মানে সেড দিস, এটাই বলেছেন, ওকে, সেড দিস ওয়ার্ডস অথবা সেড দিস, একথা বলেছেন। এখন দেখি শফিকুল আলম সম্পর্কে কিছু বলেছে কিনা দেখি, যে শফিকুল আলম তিনি কে, তিনি হচ্ছে যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যে কোনো শফিকুল ইসলাম না বা শফিকুল আলম না, তিনি হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এগুলো আমরা শুরুতে একটা কি করে দিতে পারি, অ্যাডভার্ব যুক্ত করে দিতে পারি, যে চিফ অ্যাডভাইসার্স প্রেস সেক্রেটারি, এভাবে যুক্ত করতে পারি, অথবা এখানে আমরা কমা দিয়ে অ্যাপোজিটিভও যুক্ত করতে পারি। আমরা অ্যাপোজিটিভে যুক্ত করি। শফিকুল আলম তিনি কে, তিনি হচ্ছে যে চিফ অ্যাডভাইসার্স প্রেস সেক্রেটারি। হ্যাঁ দেখুন শফিকুল আলম তিনি কে, তিনি হচ্ছে যে চিফ অ্যাডভাইসার্স প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টার সংবাদ সচিব বা প্রেস সচিব, সেড দিস বলেছেন। এখন তিনি যে বলেছেন, কাকে বলেছেন সেটা দেখুন, এই যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমরা বলতে পারি যে ইন রেসপন্স, জবাবে, রেসপন্স মানে জবাব, তো ইন রেসপন্স জবাবে, ইন রেসপন্সের সাথে সবসময় আমরা টু ব্যবহার করি, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রেসপন্ডের সাথে। ইন রেসপন্স টু দ্য কোয়েশ্চেন, QUESTION, কোয়েশ্চেন্স অফ দ্য রিপোর্টার্স। তাহলে কী হয়ে গেলো, একাত্র হয়ে গেলো, যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেড দিস, হ্যাঁ বলেছেন, কখন কিসে বলেছেন, ইন রেসপন্স জবাবে, কিসের জবাবে, টু দ্য কোয়েশ্চেন, প্রশ্নের জবাবে, প্রশ্নগুলো কার, অফ দ্য রিপোর্টার্স, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন। এখন তারপরের অংশটি হচ্ছে যে কোথায় বলেছেন, সংবাদ ব্রিফিংয়ে। তাহলে সংবাদ ব্রিফিং মানে হচ্ছে প্রেস ব্রিফিং, ব্রিফিংয়ে ইন হবে যেহেতু এ বিভক্তি রয়েছে,
যে কোনো একটি জায়গা নির্দেশ করছে, তাহলে ইন আ প্রেস ব্রিফিং, এখন প্রেস ব্রিফিংকে আবার মডিফাই করা হচ্ছে যে প্রেস ব্রিফিংটা কোথাকার, সেটা হচ্ছে যে কোথায় আয়োজিত, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত। তাহলে প্রেস ব্রিফিংটা আয়োজিত কোথায়, হেল্ড মানে আয়োজিত, অর্গানাইজ মানে আয়োজিত, আমরা হেল্ড ব্যবহার করছি, হেল্ড কোথায়, ফরেন সার্ভিস একাডেমিতে, হেল্ড ইন অথবা অ্যাট ব্যবহার করলে ভালো হবে, কারণ এটা ছোটো জায়গা যেহেতু, অ্যাট ফরেন, FOREIGHN, মেবি স্পেলিংটা ভুল হয়েছে, FOREIGN মেবি, GN, অ্যাট ফরেন সার্ভিস একাডেমি। দেখুন যে অনুষ্ঠিত ইন আ প্রেস ব্রিফিং, একটি সংবাদ সম্মেলনে বা ব্রিফিংয়ে, সেটার অবস্থা কি, সেটা হচ্ছে যে এই সংবাদ ব্রিফিংটা আয়োজিত হয়েছিল কোথায়, অ্যাট ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত হয়েছিল। এখন ফরেন সার্ভিস একাডেমি আবার কোথাকার, সেটা হচ্ছে রাজধানীর। আমরা তারপরে এখানে ইন দ্য ক্যাপিটাল যুক্ত করে দিতে পারি, ইন দ্য ক্যাপিটাল, রাজধানীতে বা রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি। তারপরে শেষ যে অংশটি সেটা হচ্ছে আজ রোববার সন্ধ্যায়, খুব সিম্পল, দিস সানডে ইভিনিং। তাহলে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমরা পুরো বাক্যটি লিখে ফেলাম। প্রথমে আমরা সাবজেক্ট খুঁজে বের করব, ভার্ব খুঁজে বের করব, এবং ভার্বের সাথে যে মডিফায়ার থাকবে সেগুলো সাবজেক্টের সাথে যুক্ত করে দিব, এবং ভার্বের যে মডিফায়ারগুলো সেগুলো পরে আস্তে আস্তে যুক্ত করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি যে অনুবাদটি লিখেছিলাম সেটা যদি একটু দেখি, দ্য চিফ অ্যাডভাইজার্স প্রেস সেক্রেটারি শফিকুল আলম। দেখুন আমি এখানে ওই অ্যাপোজিটিভ ফ্রেজটা প্রথমে লিখেছি, এভাবে বলা যায়, ঠিক আছে, অ্যাপোজিটিভ ফ্রেজটা প্রথমে লিখে তারপরে শফিকুল আলম লিখেছি, আগে পরে দুইভাবে দেওয়া যায়। শফিকুল আলম সেইড দিয়ে বলেছে, কি কাদেরকে বলেছে, টু দ্য রিপোর্টার্স, সাংবাদিকদেরকে বলেছে, কখন বলেছে, ডিউরিং আ প্রেস ব্রিফিং, একটি সংবাদ সম্মেলনের সময় বলেছে, হেল্ড, এই সংবাদ সম্মেলনটা কোথায় অবস্থিত বা আয়োজিত, আয়োজিত অ্যাট দ্য ফরেন সার্ভিস একাডেমিতে। এটা একাডেমিটা আবার কোথায়, ইন দ্য ক্যাপিটাল, রাজধানীতে। কখন বলেছে, দিস সানডে ইভিনিং, আজ রবিবার সন্ধ্যায়। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ ছিল। পরবর্তী বাক্যটি হচ্ছে আমাদের, প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আমাদের সরকারের অবস্থান খুব স্পষ্ট। দেখুন প্রথমে প্রেস সচিব বলেন, এটা আমাদের সাবজেক্ট এবং ভার্ব পেলাম আমরা। তারপরে আরেকটি সেন্টেন্স বা ক্লজ যুক্ত করা হয়েছে যে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আমাদের সরকারের অবস্থান, দেখুন এখানে কিন্তু একার বিভক্তি নেই, এটা কিন্তু আমাদের এখানে সাবজেক্ট, যে আমাদের সরকারের অবস্থান খুব স্পষ্ট, ভেরি ক্লিয়ার, কোয়াইট ক্লিয়ার অনেকভাবে বলা যায়। তাহলে আমরা নিজেরা একটু লিখে দেখি, চেষ্টা করি। দেখুন প্রথমে অবস্থান খুব স্পষ্ট, বা আমরা প্রথমে ওই যে প্রেস সচিব বলেন এটা দিতে পারি, প্রেস সেক্রেটারি সেড, প্রেস সেক্রেটারি বলেছেন। এখন দেখুন এখানে কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি, এই ইনভার্টেড কমা দেখতে পাচ্ছি, বোঝা যাচ্ছে এটা ডিরেক্ট স্পিচ, ঠিক আছে, এই কারণে আমরা ইনভার্টেড কমাটি ব্যবহার করব। তাহলে এই শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আমাদের সরকারের অবস্থান খুব স্পষ্ট। এখানে মূল সাবজেক্টটা কিন্তু অবস্থান, মূল সাবজেক্ট অবস্থান হচ্ছে খুবই স্পষ্ট। তাহলে আমরা প্রথমে লিখব যে অবস্থানের অর্থ কি, অবস্থানের অর্থ যে স্ট্যান্ড পয়েন্ট বা স্ট্যান্স, আমরা স্ট্যান্স দিতে পারি, স্ট্যান্স। আর শুরুতে যেহেতু স্ট্যান্স অবস্থান কি হয়, অবস্থান হচ্ছে খুব স্পষ্ট, ইজ কোয়াইট, QUIT, কোয়াইট ক্লিয়ার। দেখুন বাক্যটি কিন্তু হয়ে গেল অবস্থান ক্লিয়ার। এখন অবস্থানটা কার, আমাদের সরকারের অবস্থান, এ কারণে আমরা বলবো যে স্ট্যান্স অফ আওয়ার গভর্নমেন্ট, কিন্তু এখানে দেখুন আমরা জানি যে দ্য আর্টিকেলটি ব্যবহার হয় যখন কোনো নাউনের পরে কোনো ফ্রেজ যুক্ত করা হয়, ক্লজ বা ফ্রেজ যুক্ত করা হলে তার আগে একটি আর্টিকেল যুক্ত করা হবে, কারণ এই স্ট্যান্স, ভিউ পয়েন্ট বা অবস্থান সেটা কিন্তু এখন নির্দিষ্ট হয়ে গেলো, যে এই যে অবস্থান সেটা কার অবস্থান, এই ফ্রেজের মাধ্যমে কিন্তু এটা নির্দিষ্ট হয়ে গেলো। এই কারণে আমাদের এর আগে একটি দ্য আর্টিকেল ব্যবহার করতে হবে, দ্য স্ট্যান্স অফ আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকারের
যে অবস্থান সেটা খুবই স্পষ্ট। এখন কোন বিষয় স্পষ্ট সেটা কিন্তু বলা হচ্ছে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে, খুবই সহজ, অন দ্য এক্সট্রাডিশন অফ শেখ হাসিনা, খুবই সিম্পল হয়ে গেল। দেখুন আমাদের বাক্যটি, যে প্রেস সেক্রেটারি সেড, প্রেস সচিব বলেন যে দ্য স্ট্যান্স অফ আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকারের যে অবস্থান, ইজ কোয়াইট ক্লিয়ার, একদম পরিষ্কার স্পষ্ট। কোন ব্যাপারে? অন দ্য এক্সট্রাডিশন, প্রত্যর্পণের ব্যাপারে। কার প্রত্যর্পণ? অফ শেখ হাসিনার। আমরা যে বাক্যটি পূর্বে লিখেছিলাম সেটা একটু দেখি, যে আওয়ার গভর্নমেন্টস স্ট্যান্ড পয়েন্ট। দেখুন ওইখানে আমি অফ দিয়ে কি করেছিলাম, আর রব যে সব অর্থ সেটি নিয়েছিলাম বা পজিটিভ কেস তৈরি করেছিলাম। এখানে আমি অ্যাপোস্ট্রফি এস দিয়ে যুক্ত করেছি, যে আওয়ার গভর্নমেন্টস স্ট্যান্ড পয়েন্ট মানে হচ্ছে অবস্থান। সো আমাদের সরকারের যে অবস্থান, এখন কোন ব্যাপারে অবস্থান সেটা কিন্তু আমি আগে যুক্ত করেছি, অনেকভাবে করা যায়। দেখুন যে স্ট্যান্ড পয়েন্ট অন দ্য এক্সট্রাডিশন অফ হাসিনার প্রত্যর্পণের ব্যাপারে যে আমাদের সরকারের অবস্থান সেটা কি, ইজ ভেরি অবভিয়াস, একদম ক্লিয়ার। তারপরে দেখুন আমি এই যে ডিরেক্ট স্পিচের যে রিপোর্টিং ভার্ব বা রিপোর্টিং পার্ট সেটা কিন্তু শেষে লিখেছি। এটা কিন্তু রিপোর্টিং পার্টটি শুরুতেও লেখা যায়, শেষেও লেখা যায়। আরেকটি বিষয় লক্ষ্য করুন যে আমি এখানে পূর্বে বাক্যে লিখেছিলাম সেইড, এখানে সেজ লিখেছি। এর কারণ হচ্ছে যে সেইজ দুটি আপনি বর্ণনা করতে পারেন অতীত পাস্ট বর্ণনা করার ক্ষেত্রে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে যদি এমন বিষয় বর্ণনা করেন যেটা এখনও বর্তমান চলমান আছে বা এখনও বহাল আছে, ঠিক আছে, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করতে পারে, যেটা আমি করেছি। সে যেহেতু বলেছে তার কথা এখনও বহমান আছে, চলমান আছে বা কার্যকর আছে, এই কারণে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। এই কারণে, আর যদি মনে করেন যে না কার্যকর নেই, সেই কারণে সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে পারেন। আরেকটি বিষয় এখানে হচ্ছে যে হাসিনা, আমি শেখ হাসিনার পরিবর্তে শুধু হাসিনা লিখেছি। ইংরেজি আর্টিকেল লেখার ক্ষেত্রে কোনো ব্যক্তির নাম প্রথমে পুরো নাম উল্লেখ করা হলে পরবর্তীতে তার পুরো নাম উল্লেখ করা হয় না, শুধু তার যে ডেজিগনেশন বা লাস্ট নেম সেটা উল্লেখ করা হয়। সেই কারণে আমি শেখ হাসিনা না লিখে শুধু হাসিনা লিখেছি। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। দেখুন পুরো বাক্যের মধ্যে আমরা চাই, এটাই কিন্তু আমাদের সাবজেক্ট ভার্ব চলে আসলো, যে আমরা শেখ হাসিনাকে দেশের ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। আমরা কি চাই সেটাই কিন্তু পরে বলা হচ্ছে। আমরা যদি বাক্যটি লিখি, দেখুন আমরা চাই, উই ওয়ান্ট, আমরা চাই। এখন কি চাই? হাসিনাকে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে। এখন এখানে একটা স্পেসিফিক স্ট্রাকচার ব্যবহৃত হয়, যেটা হচ্ছে যে যেমন আমি যদি বলি যে আমি চাই, তাহলে আমি যেতে চাই, তাহলে কী হবে? আই ওয়ান্ট টু গো। আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। কিন্তু যদি আমি বলি যে আমি চাই তুমি খাও, তাহলে হবে আই ওয়ান্ট ইউ টু ইট। আমি চাই তুমি যাও, তাহলে আই ওয়ান্ট ইউ টু গো। সেই স্ট্রাকচারটা এখানে ব্যবহার হবে, যে আমরা চাই শেখ হাসিনাকে আইনের আওতায় আনা হোক। আমরা চাই শেখ হাসিনা আইনের আওতায় আসুক বা আইনের আওতায় আনা হোক। এই কারণেই ওই স্ট্রাকচারটা হবে যে ওয়ান্টের পরে যে মেন অবজেক্ট সেটা আসবে, যে উই ওয়ান্ট শেখ হাসিনা কি করা হোক, যে শেখ হাসিনাকে আইনের সম্মুখীন করা হোক। তাহলে কি হলো? টু ফেস, মানে আমরা চাই শেখ হাসিনা আইনের সম্মুখীন হোক। টু ফেস দ্য ট্রায়াল মানে বিচার। সো ফেস দ্য ট্রায়াল, আইনের সম্মুখীন হওয়া বা আইন মুখোমুখি হওয়া, এটাকে বলা যায়। উই ওয়ান্ট শেখ হাসিনা টু ফেস ট্রায়াল, আমরা চাই শেখ হাসিনা আইনের সম্মুখীন হোক। এটাই আমরা চাই, আমরা শেখ হাসিনাকে আইনের সম্মুখীন করতে চাই, ওইভাবে বলতে গেলে। আরেকটা কি চাই? যে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে, এটা কিন্তু দেশে ফিরিয়ে এনে অ্যাডভার্ব আকারে লেখা যায়, আবার এভাবে লেখা যেতে পারে যে আমরা চাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে এবং তাকে আইনের আওতায় আনতে। দুইভাবে লেখা যায়। আমি দুইভাবে লিখে দেখাচ্ছি, যে উই ওয়ান্ট শেখ হাসিনা টু ফেস ট্রায়াল ব্রিঙিং হার ব্যাক টু দ্য কান্ট্রি। এইভাবে লেখা যায় যে তাকে দেশে ফিরিয়ে এনে আমরা চাই হাসিনাকে আইনের আওতায় আনা হোক, এইভাবে লেখা যায়। আরেকভাবে লেখা যেতে পারে যে মানে শুধু এই যে টু এর সাথে আমরা যুক্ত করে দিব, যে উই ওয়ান্ট শেখ হাসিনা টু ফেস দ্য ট্রায়াল অ্যান্ড ব্রিং ব্যাক, মানে উই ওয়ান্ট হাসিনা টু বি ব্রট হবে, কারণ এখানে শেখ হাসিনা নিজে কোনো কিছু আনবে না, বরং তাকে আমরা আনবো। ঠিক আছে,
এখানে একটা প্যাসিভ ফর্ম আসবে, টু বি ব্রট, BROUGHT, টু বি ব্রট, টু বি ব্রট ব্যাক টু দ্য কান্ট্রি। দেখুন, উই ওয়ান্ট শেখ হাসিনা টু ফেস, দেখুন আমি বলেছিলাম যে আই ওয়ান্ট ইউ টু গো, আমি চাই তুমি যাও, এখানেও আই ওয়ান্ট শেখ হাসিনা টু ফেস, আমি চাই শেখ হাসিনার সম্মুখীন হোক, কী সম্মুখীন হোক, দ্য ট্রায়াল, বিচার, এবং আরও কী চাই, আই ওয়ান্ট শেখ হাসিনা টু বি ব্রট, আমি চাই শেখ হাসিনাকে আনা হোক, শেখ হাসিনা কিছু আনবে না, শেখ হাসিনাকে আনা হবে, এই কারণেই ইনফিনিটিভ ফর্মেরও প্যাসিভ ব্যবহার করা হয়েছে, শেখ হাসিনা টু বি ব্রট, শেখ হাসিনাকে আনা হোক, ব্যাক ফেরত, কোথায়, টু দ্য কান্ট্রি, দেশে। আশা করি বুঝতে পেরেছেন আমাদের সুন্দর যেভাবে লিখেছিলাম সুন্দর করে, উই ওয়ান্ট হাসিনা টু বি ব্রট ব্যাক টু দ্য কান্ট্রি অ্যান্ড ফেস দ্য ট্রায়াল, উভয়ভাবেই লেখা যেতে পারে। এখানে যে ফর্মটি ব্যবহার করা হয়েছে যে আগে তো আমরা তাকে ফিরিয়ে আনবো, তারপরেই না বিচারের আওতায় আনতে পারবো, এই কারণেই যে ব্রিং ব্যাক বা এই অংশটি আগে লেখা হয়েছে এবং ফেস ট্রায়াল পরে লেখা হয়েছে। আর দেখানোর ক্ষেত্রে আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি ওইভাবে লিখেছিলাম। তারপরের বাক্যটি হচ্ছে আমাদের, তার আমলে যে গণহত্যা হলো, জুলাই আগস্টে 1,500-এরও বেশি মানুষকে হত্যার মূল নির্দেশদাতা তিনি। দেখুন, তার আমলে যে গণহত্যা হলো, জুলাই আগস্টে 1,500-এরও বেশি মানুষকে হত্যার মূল নির্দেশদাতা তিনি। এখানে পুরো বাক্যটি পড়ে আমরা কি বুঝতে পারি যে সাবজেক্ট কোনটা এবং ভার্ব কোনটা, যে মূল নির্দেশদাতা তিনি, মূল নির্দেশদাতা তিনি, এই মূল নির্দেশদাতা তিনি, তিনি হচ্ছে সাবজেক্ট, মূল নির্দেশদাতা হচ্ছে আমাদের সাবজেক্ট কমপ্লিট হবে। তাহলে আমরা দিতে পারি শি ইজ, তিনি, ইজ দ্য মূল নির্দেশদাতা, দ্য হেড ইন্ডিকেটর, দ্য হেড ডিরেক্টর। কিন্তু এখানে যেহেতু একটা নেগেটিভ পিকচার আছে, এই কারণে আমরা বলবো যে পারপেট্রেটর, পারপেট্রেটর মানে হচ্ছে যে মূল অপরাধী, মূল অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে বলা হয় পারপেট্রেটর। সো শি ইজ দ্য হেড পারপেট্রেটর, শি ইজ দ্য হেড পারপেট্রেটর, সে হচ্ছে মূল বা প্রধান নির্দেশদাতা বা মূল প্রধান কি দোষী বা অপরাধী ব্যক্তি। এখন কিসের অপরাধী বা দোষী ব্যক্তি সেটাকে বলা হচ্ছে যে 1,500-এরও বেশি মানুষকে হত্যার নির্দেশদাতা। তাহলে পারপেট্রেটর অফ দ্য কিলিং হবে, প্রথমত অফ কিলিং হবে, যে পারপেট্রেটর অফ কিলিং, হত্যার প্রধান অপরাধী বা হত্যার প্রধান নির্দেশদাতা। এখন কাকে হত্যার সেটা কিন্তু বলা হচ্ছে যে 1,500-এরও বেশি মানুষকে, 1,500-এরও বেশি মানুষ। তাহলে কিলিংয়ের পরে সরাসরি মানুষ আসবে, যে কিলিং দুইভাবে লেখা যেতে পারে, কিলিংয়ের পরে আপনি সরাসরি অবজেক্ট আকারে লিখতে পারেন, আবার অফ দিয়েও বলা যেতে পারে। আমরা অফ দিয়ে দিচ্ছি, অফ মোর দ্যান 1,500 পিপল। দেখুন এখানে যে কিলিং শব্দটি আমি দা দিয়েছিলাম না, কিন্তু পরবর্তীতে এই নাউন শব্দটি, নাউন এটা আইএনজি যুক্ত হওয়ার মাধ্যমে নাউন হয়েছে, এবং পরবর্তীতে যেহেতু একটা ফ্রেজ আছে এই কারণে এটা নির্দিষ্ট হয়ে গেছে যে হত্যা, কার হত্যা নির্দিষ্ট যেহেতু হয়েছে 1,500 মানুষের, এই কারণে এর পূর্বে একটা দা ব্যবহৃত হবে। তাহলে কেউ শি ইজ দ্য হেড পারপেট্রেটর, সে হচ্ছে প্রধান নির্দেশদাতা, কিসের নির্দেশদাতা, অফ দ্য কিলিং, হত্যার, কাদেরকে হত্যার, অফ মোর দ্যান 1,500 পিপল, 1,500 জন মানুষেরও বেশি মানুষের হত্যার প্রধান নির্দেশদাতা। এখন এই যে হত্যা যে করা হয়েছে সেটা কখন করা হয়েছে, ইন জুলাই আগস্টে করা হয়েছে, এই কারণে বলবো যে ইন জুলাই অ্যান্ড আগস্ট দেওয়া যেতে পারে, এবং হাইফেন ব্যবহার করে ইন জুলাই অগাস্টও যুক্ত করা যেতে পারে, ইন জুলাই অগাস্ট। তাহলে তার আমলে এটা যদি আমরা যুক্ত করি তাহলে হচ্ছে যে ডিউরিং হার টাইম, অথবা ডিউরিং হার পাওয়ার, অথবা ডিউরিং হার টাইম ইন পাওয়ার, অথবা ডিউরিং হার টেনিওর, এটাও যুক্ত করা যেতে পারে। তারা আশা করি বুঝতে পেরেছেন আমাদের সুন্দর যে অনুবাদটি ছিল, শি ইজ দ্য চিফ বা হেড বা মেইন পারপেট্রেটর অফ দ্য কিলিং অফ মোর দ্যান 1,500 পিপল ইন জুলাই অগাস্ট ডিউরিং হার টেনিওর। টেনিওর মানে হচ্ছে মেয়াদ বা সময়। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে এর আগে যেসব গুম হয়েছে তখন তিনি সরকার প্রধান ছিলেন। দেখুন তিনি সরকার প্রধান ছিলেন, এই অংশটি আমরা প্রথমে লিখে ফেলবো কারণ এটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। তিনি সরকার প্রধান ছিলেন, শি ওয়াজ দ্য হেড
অফ দ্য গভর্নমেন্ট, শি ওয়াজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, সে ছিল সরকার প্রধান। এই যে তিনি যে সরকার প্রধান ছিল তখন কোন সময় ছিল বলা হচ্ছে, এর আগে যে সব গুম হয়েছে সেই সময় তখন। তাহলে এখানে আমরা হোয়েন দিয়ে যুক্ত করব, যে ওই সময় যখন কি হয়েছে, মানুষ গুম হয়েছিল, যে আগে যেসব মানুষ গুম হয়েছে, হোয়েন ম্যানি পিপল, যেসব মানুষের উদ্দেশ্য হচ্ছে যে হোয়েন ম্যানি পিপল আর কি, যখন অনেক মানুষ, যেসব মানুষ মানে অনেক মানুষ, যেসব ম্যানি পিপল ওয়েন্ট মিসিং, মিসিং মানে গুম হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া এরকম, ঠিক আছে। ওয়েন্ট মিসিং, যখন অনেক মানুষ গুম হয়েছিল তখন ছিল তিনি সরকার প্রধান। আর এর আগে এই শব্দটির জন্য আমরা আর্লিয়ার শব্দটি যুক্ত করতে পারি, আর্লিয়ার। তাহলে কী হলো, আর্লিয়ার শি ওয়াজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট হোয়েন ম্যানি পিপল ওয়েন্ট মিসিং, অনেক মানুষ হারিয়ে গিয়েছিল বা গুম করা হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের আর্লিয়ার শি ওয়াজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট হোয়েন ম্যানি পিপল ওয়েন্ট মিসিং। পরবর্তী বাক্যটি হচ্ছে যে তারপর শ্বেতপত্রে এসেছে প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। দেখুন এই বাক্যটি পরেও কিন্তু আমরা প্রথমে বুঝতে পারলাম যে পাচার হয়েছে অংশটি আমাদের ভার্ব, এবং মার্কিন ডলার 16 বিলিয়ন মার্কিন ডলার এই অংশটি, এই ফ্রেজটি হচ্ছে আমাদের সাবজেক্ট, যে 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। দেখুন 16 বিলিয়ন মার্কিন ডলার নিজে নিজে পাচার হয়নি, এটাকে পাচার করা হয়েছে। এই কারণে আমরা কি করব, এটাকে প্যাসিভে লিখব, যে 16 বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। তাহলে কি হলো, 16 বিলিয়নের 16 বিলিয়ন ডলার্স দিতে পারি, বা ইউএসডি 16 বিলিয়ন, ইউএসডি দিলেই বোঝা যায় যে 16 বিলিয়ন মার্কিন ডলার। আমরা এইভাবে লিখি, ইউএসডি 16 বিলিয়ন ইউএসডি 16 বিলিয়ন কী করা হয়েছে, পাচার করা হয়েছে। যেহেতু এটা অতীতে আমরা লিখব যে ওয়াজ। পাচার করার আক্ষরিক অর্থ হচ্ছে স্মাগল, কিন্তু টাকার ক্ষেত্রে যখন অর্থ পাচার করা হয় সেক্ষেত্রে লন্ডার শব্দটি ব্যবহার করে, লন্ডার, ঠিক আছে। এই কারণে ওয়াজ লন্ডার্ড, LAUN, মানি লন্ডারিং বলে না, ওই এখান থেকে লন্ডার্ড। ইউএসডি 16 বিলিয়ন ডলার, 6 বিলিয়ন ওয়াজ লন্ডার্ড। তারপরে কি, এটা এই যে 16 বিলিয়ন ডলারকে মডিফাই করার জন্য প্রায় শব্দটি যুক্ত করেছে, আমরা এখানে মডিফাইডটা যুক্ত করব অলমোস্ট। এই ইউএসডি 16 বিলিয়ন ডলার। তার পূর্বে আরেকটি শব্দ যুক্ত করেছে যে গড়ের অর্থ হচ্ছে যে অন অ্যাভারেজ। দেখুন শুধু আমি কিন্তু মডিফায়ারগুলো যুক্ত করেছি, প্রথমে মূল সাবজেক্টটি বের করে মূল এই মডিফায়ারগুলো যুক্ত করব। অন অ্যাভারেজ, গড়ে, অলমোস্ট, প্রায়। ইউএসডি 16 বিলিয়ন ওয়াজ লন্ডার্ড, 16 বিলিয়ন মার্কিন ডলার কি করা হয়েছে, পাচার করা হয়েছে। এখন প্রতি বছর বলা হচ্ছে, প্রতি বছর, এভরি ইয়ার আমি শুরুতেও দিতে পারি, আবার শেষেও দিতে পারি, আপাতত শেষেই দিচ্ছি, এভরি ইয়ার। দেখুন এই যে তারপরে প্রথম অংশটি ছিল যে তারপর শ্বেতপত্রে এসেছে, এই যে তথ্যটি দেওয়া হলো, এই তথ্যটি কোথা থেকে পাওয়া গেছে সেটা বলা হচ্ছে যে শ্বেতপত্র হচ্ছে এক ধরনের ডকুমেন্ট যেটা সরকার পক্ষ থেকে জারি করা হয় মানুষকে বা পার্লামেন্টকে কোনো বিষয় জানানোর জন্য, ঠিক আছে। তাহলে শ্বেতপত্রে এসেছে, আমরা বলতে পারি যে দ্য হোয়াইট পেপার হ্যাজ শোন দেওয়া যেতে পারে, অথবা হ্যাজ রিভিলড, উভয়টি দেওয়া যেতে পারে। এই যে কথাটি বলা হলো, এই তথ্যটি আসলে পাওয়া গেছে, দ্য হোয়াইট পেপার হ্যাজ রিভিলড, হোয়াইট পেপার উন্মোচন করেছে, হোয়াইট পেপারে বা শ্বেতপত্রে এসেছে যে গড়ে প্রায় 16 বিলিয়ন ডলার প্রতি বছর কি হয়েছে, পাচার হয়েছে। এটা যদি আমরা সুন্দরভাবে দেখি, এখানে দেখুন, তারপর দেন হোয়াইট পেপার, তারপর একটি শ্বেতপত্র হ্যাজ রিভিল করেছে, কি রিভিল করেছে, দ্যাট যে অন অ্যাভারেজ ইউএসডি 16 বিলিয়ন ডলার, গড়ে প্রায় 16 বিলিয়ন ডলার ওয়াজ লন্ডার্ড, পাচার হয়েছে ফ্রম দ্য কান্ট্রি, দেশ থেকে, এভরি ইয়ার, প্রতি বছর। আশা করি বুঝতে পেরেছেন, এখানে দেশ থেকে নেই, অংশটি যুক্ত করা হয়েছে। আচ্ছা যাই হোক, তারপরের অংশটি একটু অপেক্ষা করুন। তারপরের অংশটি হচ্ছে যে আমরা
সরাসরি অনুবাদ করে দেবো যে এটি করদাতাদের টাকা, নাগরিকদের টাকা যা চুরি করে বাইরে পাঠানো হয়েছে। দেখুন এই যে $16 বিলিয়ন সম্পর্কে বলছে যে এটি করদাতাদের টাকা বা নাগরিকদের টাকা যা চুরি করে বাইরে পাঠানো হয়েছে। এখানে দেখুন প্রথমেই কিন্তু সরাসরি সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, বরং প্রথমে সাবজেক্টকে চয়ন করা হয়েছে, তারপর সাবজেক্টকে একটা মডিফায়ারের মাধ্যমে বলা হচ্ছে যে এর সাথে এই ঘটেছে, যে এটা করদাতাদের টাকা, নাগরিকদের টাকা যা চুরি করা হয়েছে এবং বাইরে পাঠানো হয়েছে। ঠিক আছে, সরাসরি সাবজেক্টই যুক্ত করা হয়। ওই যে বললাম 95% টাইম, কিন্তু বাকি 5% সময় কিন্তু সেটা হয় না অনেক সময়। এই কারণে আমরা প্রথমে বলবো যে এটি করদাতাদের টাকা, দিস ইজ দ্য taxpayers money, this is the taxpayers money, this is the taxpayers and citizens money বলা যায়, কিন্তু ট্যাক্সপেয়ার করদাতা এবং নাগরিকরা কিন্তু সবাই কিন্তু ট্যাক্স দিয়ে থাকেন, এই কারণেই ওই দুটি শব্দ ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা শুধু বলবো দিস ইজ দ্য ট্যাক্সপেয়ার মানি অথবা দিস ইজ দ্য সিটিজেন্স মানি। সো দিস ইজ দ্য ট্যাক্সপেয়ার্স মানি, এটি হচ্ছে করদাতাদের বা নাগরিকদের টাকা যা চুরি করা হয়েছে বা চুরি করে বাইরে পাঠানো হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে দ্যাট মানি দ্যাট হ্যাজ বিন স্টোলেন। কিন্তু এখানে চুরি করা আসলে ওইরকম হয় না। চুরির অর্থ হচ্ছে যে গোপনে কোনো কিছু করে ফেলা, এরকম হচ্ছে চুরি, কিন্তু এখানে আত্মসাৎ করা হয়েছে মূলত। এই কারণে আমরা আত্মসাৎ শব্দটির ইংরেজি লিখব। আত্মসাৎ শব্দের অর্থ হচ্ছে এমবেজল অর্থ হচ্ছে এমবেজলড, আত্মসাৎ করা। ঠিক আছে, হ্যাজ বিন এমবেজলড, আত্মসাৎ করা হয়েছে এবং দেশের বাইরে পাঠানো হয়েছে। অ্যান্ড সেন্ড দ্যাম অ্যাব্রোড অথবা লন্ডার্ড অ্যাব্রোড, ওই যে মানে অর্থ পাচার করার অর্থে লন্ডার, LAUNDERED, লন্ডার্ড অ্যাব্রোড। ঠিক আছে, দেখুন টাকা চুরি করে তারপর পাঠানো হয়েছে, এখানে সংক্ষেপে লেখা হয়েছে, আমি কিন্তু আলাদা করে লিখেছি যে টাকা চুরি করা হয়েছে বা টাকা আত্মসাৎ করা হয়েছে এবং পাঠানো হয়েছে। এটা কিন্তু ভেঙেও লেখা যেতে পারে, যে দেখুন এইভাবে লেখা যেতে পারে, দ্যাট হ্যাজ বিন লন্ডার্ড অ্যাব্রোড বিং এমবেজলড, মানে আত্মসাৎ করে, ঠিক আছে, কি করা হয়েছে সেগুলো দেশের বাইরে পাঠানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের মূল বাক্য যেটা ছিল, যেভাবে লিখেছিলাম, সেটা হচ্ছে যে দিস ইজ দ্য ট্যাক্সপেয়ার্স মানি দ্যাট হ্যাজ বিন এমবেজলড অ্যান্ড লন্ডার্ড অ্যাব্রোড। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে এই পুরো জিনিসগুলোর জবাবদিহির জন্য আইনের আওতায় আনাটা হচ্ছে আমাদের একটি অঙ্গীকার। দেখুন এই পুরো জিনিসগুলো জবাবদিহির জন্য আইনের আওতায় আনাটা হচ্ছে আমাদের অঙ্গীকার। তাহলে আমাদের অঙ্গীকার কোন জিনিস? আওতায় আনাটা আমাদের অঙ্গীকার। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা? দেখুন মূলত আমাদের অঙ্গীকার হচ্ছে ভার্ব, এবং আমাদের অঙ্গীকার, আমাদের একটি অঙ্গীকার, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে যে আইনের আওতায় আনা, যে আমাদের অঙ্গীকার হচ্ছে আইনের আওতায় আনা, অথবা আইনের আওতায় আনাটা হচ্ছে আমাদের অঙ্গীকার। এই কারণে আমরা সুন্দরভাবে প্রথমে বলতে পারি যে আওয়ার এইম অথবা আওয়ার প্লেজ মানে হচ্ছে অঙ্গীকার। দেখুন আওয়ার এইম আমাদের অঙ্গীকার হচ্ছে হয় কি করা? আইনের আওতায় আনা, টু ব্রিং আন্ডার রুল। দেখুন আইনের আওতায় আনা, এখন আইনের আওতায় কাকে আনা হবে সেটা যেহেতু আমরা জানি স্পষ্ট, এই কারণে আমরা ব্রিং হার দিব। তাকে আইনের আওতায় আনাটা হচ্ছে আমাদের লক্ষ্য বা অঙ্গীকার। কখন আনা? এই পুরো জিনিসগুলো জবাবদিহির জন্য, মানে কখন না, মূলত কি জন্য বলা হচ্ছে যে, তাহলে জন্য যদি আমরা বলি তাহলে ফর দ্য অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে জবাবদিহির জন্য। কিসের জবাবদিহি? অফ অল দিস ম্যাটার্স, এই সমস্ত জিনিসের জন্য। আমাদের যদি ভালো অনুবাদটা দেখি এখানে, আওয়ার এইম ইজ টু ব্রিং হার অন ট্রায়াল টু এনশিওর দ্য অ্যাকাউন্টেবিলিটি ফর অল দিস ম্যাটার্স। সর্বশেষ বাক্য হচ্ছে শফিকুল আলম আরও বলেন, যেহেতু ভারতের সঙ্গে আমাদের একটা প্রত্যর্পণ চুক্তি আছে, প্রত্যর্পণ চুক্তিতে আবার কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তারপর একজনকে প্রত্যর্পণ চাইতে পারি,
আমরা সেই প্রক্রিয়া সম্পন্ন করছি। এটাও খুবই সহজ। দেখুন, সিন্স উই হ্যাভ অ্যান এক্সট্রাডিশন এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া, we can request for the extradition of an individual after completing a few legal steps outlined in the agreement. We are proceeding with that process, he added. আজকে ক্লাসটি বড় হয়ে গেছে, এই পর্যন্ত আর বেশি কথা বলবো না। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।